ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু টেস্ট আইকিউ। আজকে আমাদের প্রথম ক্লাস ইংলিশ রিলেটেড, এবং তোমরা প্রত্যেকেই জানো যে টেস্ট আইকিউর তরফ থেকে একটা আপার প্রাইমারি অ্যান্ড সি টেট প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেটার আজকে হচ্ছে প্রথম দিন। প্রথম দিনে আমরা যেটা করব সেটা হচ্ছে সবার প্রথমে যেটা দরকারি সেটা হচ্ছে সিলেবাসটাকে সঠিকভাবে জানা এবং সঠিকভাবে বোঝা। শুধু সিলেবাসটাকে জানা এবং বোঝা নয়, তার সাথে সাথে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে মার্ক ডিস্ট্রিবিউশন, এবং কতটা সময় আমরা নেব এবং কতটা সময়ের মধ্যে আমরা আমাদের পুরো প্রিপারেশনটাকে রেডি করব, তার একটা ম্যাপ আমরা আজকে চক আউট করব। তো সবার প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে টেস্ট আইকিউর যে অন্যান্য ফ্যাকাল্টি মেম্বার্স আছে তাদের সম্পর্কে একটু জানবো। তো আমাদের যে টেস্ট আইকিউ, তাতে আমরা কি কি ফ্যাসিলিটিস পাচ্ছি সেটা আগে জেনে নিই। চ্যাপ্টার ওয়াইজ ক্লাসেস, all recorded classes with playlist, class PDF, subject wise mock test, daily mock and full mock, এবং তার সাথে যেটা থাকবে সেটা হচ্ছে ক্লাস হোমওয়ার্ক, যেটা সব থেকে বেশি দরকারি। কারণ আমরা জানি কোনো একটা কিছু উইদাউট প্র্যাকটিস কোনোভাবেই পুরোপুরি ফুল প্রিপারেশন নেওয়া সম্ভব নয়। তো সায়েন্সের জন্য আমরা যাকে পাচ্ছি সাথে হচ্ছে তার নাম হচ্ছে তসিফ স্যার। সোশ্যাল স্টাডিজের জন্য যাকে আমরা পাচ্ছি তিনি হচ্ছেন সঞ্জয় স্যার। ইংলিশের জন্য তোমরা পাচ্ছ সুপ্রীতি ম্যাম। বেঙ্গলির জন্য পাওয়া যাচ্ছে বিশ্বজিৎ স্যারকে। তো আজকে সবার প্রথমে যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে সিলেবাস ডিস্ট্রিবিউশন। আমরা যদি এই প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট বা সি টেটটাকে ফোকাস করে চলি, তো আমাদের যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পেপার পার্ট সি সেটা হচ্ছে ইংলিশ। তার মধ্যে টোটাল যে কোয়েশ্চেন থাকবে সেটা হচ্ছে 30 মার্কসের, এবং 30 মার্কসে আমরা যেটা পাবো 30 কোয়েশ্চেন্স পাবো। এই 30 মার্কসকে যেটা করা হবে দুটো ভাগে ভাগ করা হবে। একটা হচ্ছে কম্প্রিহেনশন পার্ট, সেটা কন্টেইন করবে 15 মার্কস, আর একটা হচ্ছে আদার, এবং এই আদারের মধ্যে কিছু সাব টপিকস আছে, সেগুলো আমরা পরে আলোচনা করব। কম্প্রিহেনশনের যে 15টা কোয়েশ্চেন, তার মধ্যে দুটো প্যাসেজ থাকবে। প্যাসেজটা প্রোজও হতে পারে, সেটা পোয়েম হতে পারে, সেটা এসে হতে পারে, এটা জানা নেই। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে কম্প্রিহেনশন প্র্যাকটিস করতে হবে। উইদাউট প্র্যাকটিস কোনোভাবেই কম্প্রিহেনশনে নিজের দক্ষতা তৈরি করা সম্ভব নয়। আমাদের যে সিলেবাস, সেই প্রেসক্রাইব সিলেবাসে খুব ক্লিয়ারলি লেখা আছে ডিসকার্সিভ, লিটারারি, ন্যারেটিভ এবং সায়েন্টিফিক, with questions on comprehension, grammar and vocabulary। তার মানেটা হচ্ছে যে আনসিন যে প্রোজটা বা প্যাসেজটা আমাদেরকে দেওয়া থাকবে, মোদ্দা কথা যে কম্প্রিহেনশনটা আমরা পাবো, সেই কম্প্রিহেনশনটা যে কোনো জনরা থেকে আসতে পারে, যে কোনো বিষয়ের উপরে থাকতে পারে, এবং সেটা থেকে যে প্রশ্নগুলো আসবে প্রশ্নগুলোর মধ্যে গ্রামার থাকবে, ভোক্যাবুলারি থাকবে, এবং কম্প্রিহেনশনটাকে সঠিকভাবে জানা এবং জেনে সেই মাফিক উত্তরটাকে লেখার যে পদ্ধতি সেটা আমাদেরকে জানতে হবে। ভোক্যাবুলারির জন্য আমরা আলাদাভাবে কিছু প্র্যাকটিস সেশন রেডি করব, যাতে ভোক্যাবস গুলোতে আমাদের পরীক্ষার দিনে যে কোনো সমস্যা না হয়। গ্রামার গুলোকে একেবারে জিরো থেকে না হলেও আমরা যে বেসিকটাকে জানি, সেই বেসিকটাকে আমাদেরকে এবার নিয়ে যেতে হবে অ্যাডভান্সে।
কারণ হচ্ছে বেসিক গ্রামার থেকে না জানলে আমরা অ্যাডভান্সে পৌঁছতে পারবো না। তো এটা গেল আমাদের প্রথম 15টা কোয়েশ্চেন আর প্রথম 15টা নাম্বার। এরপরে আসছি আমরা সেকেন্ড পার্ট, মানে হচ্ছে পার্ট বি। কারণ এর আগে আমরা পার্ট এ সেটা কম্প্রিহেনশনে ছিল, সেটা সম্পর্কে আলোচনা করেছি। এবার যেটাতে আসছি সেটা হচ্ছে পার্ট বি। পার্ট বিতেও 15টা কোয়েশ্চেন থাকবে, যেটার মধ্যে রয়েছে কি পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। এটা হচ্ছে তার হেডিং। তার কারণটা হচ্ছে আমাদের যে চাকরিটা বা যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি বা আমাদের যেটা টার্গেট, যে পরীক্ষাটা আমাদের টার্গেট, সেটা কিন্তু টিচিং রিলেটেড। এবং টিচিং রিলেটেড যে এক্সাম, সেখানে আমাদের যে টার্গেট অডিয়েন্স বা আমাদের টার্গেট স্টুডেন্টস, টার্গেট অডিয়েন্স কারা? আমাদের স্টুডেন্টস। এবং স্টুডেন্টস তারা কি? তারা এখনো লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে। তো লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে যখনই স্টুডেন্টসরা যাচ্ছে, তখন তাদের এই যে ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যে বেসিক আলোচনা বা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানা, সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হবে। তো সেই রিলেটেড পড়ানোর ক্ষেত্রে বা একটা লার্নিং প্রসেস যখন এগোই, তখন সেই রিলেটেড অনেক পার্টস থাকে। সেই পার্টগুলোর মধ্যে টোটাল 10টা সাব টপিক আমাদের যে প্রেসক্রাইব সিলেবাস তাতে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। পার্ট বির হেডিংটা কি আছে? পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। মানে হচ্ছে যে একটা ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে ঠিক কিভাবে স্টেপ বাই স্টেপ প্র্যাকটিসের মাধ্যমে বা স্টেপ বাই স্টেপ কিছু লার্নিং প্রসেসের মাধ্যমে আমরা এগোতে পারি, সেই লার্নিং প্রসেস রিলেটেড কিছু কোয়েশ্চেন্স কিন্তু আমাদের পরীক্ষায় থাকবে। এবং এটা পার্ট বি এর একটা অংশ, যাতে 15টা কোয়েশ্চেন থাকবে। তো কি কি পার্ট আছে আগে আমরা সেটা বুঝি। লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন। কোনো একটা সিলেবাস বোঝার আগে যেটা সব থেকে বেশি দরকারি, সেটা হচ্ছে সেই সিলেবাসে ঠিক কি কি শব্দ আছে, সেই শব্দগুলোকে আমাদেরকে কিন্তু বুঝতে হবে। তো আমাদের সবার প্রথম যে টপিকটা আছে, সেই টপিকটা হচ্ছে লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন। তো হোয়াট ইজ দ্য মিনিং অফ লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, এটা আমাদের প্রথমে ক্লিয়ার করতে হবে। তো লার্নিং মানেটা হচ্ছে কোনো একটা কিছু কি আমাদেরকে শেখা, এবং অ্যাকুইজিশন মানে কি? অ্যাকুইজিশন মানে হচ্ছে অর্জন করা। অ্যাকুইজিশন মানে কি? অর্জন করা, তাই তো? মানে হচ্ছে কোনো কিছু আন্ডারস্ট্যান্ডিং। কি? কি বললাম? লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন মানে হচ্ছে কোনো কিছুকে শেখা এবং বোঝা। বাংলায় একটা কথা আছে, বোঝা পড়া। মানে হচ্ছে আগে আমি বুঝবো, তারপরে আমি সেটাকে কাজে লাগাবো। তাহলে লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন মানে হচ্ছে কোনো একটা নতুন কিছুকে, এখানে যেহেতু ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা হচ্ছে, তাহলে আমি ল্যাঙ্গুয়েজের কথাটাই বলি। তো লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, যেটার মানে হচ্ছে বোঝা এবং শেখা। প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। তো আমরা যদি ল্যাঙ্গুয়েজ টিচিং, এখানে যেহেতু ইংলিশ নিয়ে কথা হচ্ছে, আমরা বোঝার চেষ্টা করি। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে শেখা এবং বোঝার জন্য আমাদের কিছু প্রসেস বা মেথডের মধ্যে দিয়ে যেতে হয়। তো সেই প্রসেস বা টোটাল মেথডটা কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে ইনক্লুড আছে। রোল অফ লিসেনিং অ্যান্ড স্পিকিং। কোনো একটা কিছুকে শোনা এবং সেটাকে শোনার পরে সেটাকে বলা,
এটা কিন্তু যেহেতু এটা কিন্তু চাইল্ড সাইকোলজির একটা পার্ট বা চাইল্ড লার্নিং এর একটা পার্ট, যেহেতু আমাদের যে টার্গেট অডিয়েন্স স্টুডেন্টসরা তারা এখনো লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের এজটা হচ্ছে লার্নিং এর, তো তাদেরকে কোনো একটা নতুন ল্যাঙ্গুয়েজ মাদার টাং ছাড়া অ্যাকুয়ার করানোর জন্য আমাদেরকে কিছু কিছু লিসেনিং এবং স্পিকিং প্র্যাকটিস তাদেরকে করাতে হয়। তার কারণটা হচ্ছে কি, সবার প্রথমে একটা শিশু যখন কথা বলা শেখে, ইরেসপেক্টিভ অফ এনি ল্যাঙ্গুয়েজ, সে কিন্তু সবার প্রথমে সেটাকে কানে শোনে, তারপরে সেটা বলে, তারপরে কিন্তু সে সেটাকে আক্ষরিক অর্থে লিখতে শেখে। তো একটা স্টুডেন্টের যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে রোল অফ লিসেনিংটা ভীষণ ইম্পর্টেন্ট। সো রোল অফ লিসেনিং অ্যান্ড স্পিকিং। তারপরে যেটা আছে ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাউ চিলড্রেন ইউজ ইট অ্যাজ এ টুল। ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ মানে এখানে বলতে চেয়েছি যে একটা ল্যাঙ্গুয়েজ যখন একটা শিশু নতুন করে শেখে তখন সেটা ঠিক কিভাবে কাজ করে এই জিনিসটা কিন্তু আমাদেরকে জানতে হবে। এবং একটা শিশু যে ছোটবেলা থেকে একটা আলাদা ল্যাঙ্গুয়েজ বা আলাদা মাদার টাঙে বড় হয়েছে, সেটা প্র্যাকটিস করে হোক, সেটা কথা বলে হোক, সেটা যেভাবেই হোক না কেন, সে যখন একটা নতুন ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করবে তো তার ক্ষেত্রে সেটা সব থেকে বেশি যেটা দরকারি, তাকে এই ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ এটা বোঝানো এবং সেই মাফিক তাকে তার যে সেট আপ, মানে তাকে যে নতুন যে ল্যাঙ্গুয়েজটাকে লার্ন করাতে হবে তার যে ট্যাকটিক্স গুলো, সেটা কিন্তু একজন টিচারকে বা একজন মেন্টরকে ঠিক করতে হবে। অ্যান্ড হাউ চিলড্রেন ইউজ ইট অ্যাজ এ টুল। এবং একটা স্টুডেন্টের কাছে বা একটা চিলড্রেনের কাছে এটা গ্রহণযোগ্য করে তুলতে হবে, যে গ্রহণযোগ্য করে তুলতে হবে যে একটা স্টুডেন্ট কেন এই নতুন ল্যাঙ্গুয়েজটাকে শিখবে। নেক্সট হচ্ছে ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অন দ্য রোল অফ গ্রামার ইন লার্নিং আ ল্যাঙ্গুয়েজ ফর কমিউনিকেটিং আইডিয়াস ভার্বালি অ্যান্ড ইন রিটেন ফর্মস। যখনই কোনো ল্যাঙ্গুয়েজ টিচিং এর কথা আসবে বা যখনই কোনো ল্যাঙ্গুয়েজের কথা আসবে তখন ডেফিনেটলি সেটাকে একটা রিটেন ভার্সন বা ভার্বালি আমরা যখন রিপ্রেজেন্ট করতে যাব, আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে গ্রামার। গ্রামার মানে সাম রুলস অ্যান্ড রেগুলেশন। তার মানে হচ্ছে কিছু রুলস এবং রেগুলেশনস, যে রুলস এবং রেগুলেশনস গুলোকে মেনটেন করে সেই ল্যাঙ্গুয়েজটাকে আমরা কি করতে পারবো, চর্চা করতে পারবো। চ্যালেঞ্জেস অফ টিচিং ল্যাঙ্গুয়েজ ইন দ্য ডাইভার্স ক্লাসরুম। যখনই একটা ক্লাসরুম যেখানে বিভিন্ন মাদার টাং রিলেটেড স্টুডেন্টস থাকবে, তো সেইখানে ল্যাঙ্গুয়েজ টিচিংটা কোয়াইট ডিফিকাল্ট, কারণ সেখানে এমটিআই এই মাদার টাং ইনফ্লুয়েন্স ব্যাপারটা কিন্তু থাকবে। তো সেই রিলেটেড কিছু প্রবলেমস দেখা দিতে পারে এবং সেই প্রবলেমস গুলোকে অ্যাজ এ টিচার বা অ্যাজ এ মেন্টর আপনি কিভাবে ট্যাকল করবেন তারও কিন্তু কিছু পার্সপেক্টিভ আছে, কিছু প্রেসক্রাইব মেথডস আছে। নেক্সট হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টিস, এরর্স অ্যান্ড ডিসঅর্ডার্স। মানে কি, চ্যালেঞ্জেস অফ টিচিং ল্যাঙ্গুয়েজ ইন ডাইভার্স ক্লাসরুম, ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টিস, এরর অ্যান্ড ডিসঅর্ডার্স। মানে একটা কেওয়াটিক সিচুয়েশনেও আপনি কিভাবে আপনার প্রেসক্রাইব ল্যাঙ্গুয়েজটাকে আপনার যে টার্গেট অডিয়েন্স তাদের মধ্যে সঠিকভাবে শেখাতে পারবেন, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট।
নেক্সট হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিলস। ল্যাঙ্গুয়েজ স্কিলস হচ্ছে প্রচন্ড ইম্পর্টেন্ট একটা ডেভেলপমেন্ট, যেটা স্টুডেন্টসদের মধ্যে করানো অ্যাজ এ টিচার খুবই দরকার। কারণ আমরা যারা ইংলিশ নিয়ে কাজ করছি তারা একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছি, এবং এটা একটা স্কিল, এবং এটাকে আমরা কন্টিনিউ প্র্যাকটিসের মাধ্যমে, কন্টিনিউ ওই লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশনের মাধ্যমে কিন্তু কি করতে পারি, আমরা কনকিওর করতে পারি। নেক্সট হচ্ছে কি অ্যাপ্রোচেস, মেথডস অ্যান্ড টেকনিক্স অফ টিচিং ইংলিশ। দেখুন, বিষয়টা হচ্ছে যে আমার টার্গেট অডিয়েন্সকে সবসময় মাথায় রাখতে হবে। আমি পড়াচ্ছি শিশুদের, তো স্টার্টিংয়েই তাদেরকে আমরা বেবি ফুডের পরিবর্তে তো নিশ্চয়ই বিরিয়ানি দিতে পারবো না, না। তারা যখন বিরিয়ানিটা হজম করতে পারবে তখন তাদেরকে বিরিয়ানিটা দেওয়া যেতে পারে। এই টিচিং মেথডটাও খানিকটা ঠিক একই রকম। এই অ্যাপ্রোচেস, মেথডস এন্ড টিচিং অফ তো এই যে অ্যাপ্রোচেস, মেথড অ্যান্ড টিচিং অফ টেকনিক্স অফ টিচিং ইংলিশ, এটাও কিন্তু খানিকটা একই রকমের। আমার টার্গেট অডিয়েন্স কারা, তারা ঠিক কোন রিজিয়ন থেকে, কোন কালচার থেকে বিলং করছে, তারা ঠিক কোন মিডিয়ামে পড়াশুনো করছে, এবং তার থেকে বড় কথা তাদের কতটা বোঝার ক্ষমতা, এগুলোর উপরে বেস করে কিছু মেথড এবং টিচিং টেকনিক্স আছে। যে টিচিং টেকনিক্স এবং মেথডগুলোকে ব্যবহার করা হয় ল্যাঙ্গুয়েজটাকে স্টুডেন্টসদের কাছে আরো অ্যাপ্রোচেবল করার জন্য। নেক্সট হচ্ছে ইভালুয়েটিং ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন অ্যান্ড প্রফিসিয়েন্সি, স্পিকিং, লিসেনিং, রিগার্ডিং অ্যান্ড রিডিং অ্যান্ড রাইটিং। কোনো একটা ল্যাঙ্গুয়েজকে পুরোপুরি অ্যাকোয়ার করতে গেলে এই চারটে জিনিস সাইমালটেনিয়াসলি দরকার হয়: স্পিকিং, লিসেনিং, রিডিং অ্যান্ড রাইটিং। তো একটা স্টুডেন্টকে যখনই আমাকে কোনো একটা নতুন ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করাতে হবে, তখন কিন্তু সাইমালটেনিয়াসলি এই চারটি বিষয়ের উপরেই কিন্তু আমাদেরকে জোর দিতে হবে। হোয়াট? স্পিকিং, লিসেনিং, রিডিং, আরেকটা হচ্ছে কি রাইটিং। কারণ হচ্ছে এর মধ্যে যে কোনো একটা পার্টই যখন বাতিল হয়ে যাবে তখনই কিন্তু যেটা সমস্যা হবে সেটা হচ্ছে যে আমাদের যে টিচিং মেথডটা সেটা সম্পূর্ণ হবে না। নেক্সট হচ্ছে টিচিং লার্নিং মেটেরিয়ালস, টিএলএম, টেক্সট বুক, মাল্টিমিডিয়া, মাল্টিলিঙ্গুয়াল রিসোর্সেস টু বি ইউজড ইন ক্লাসরুম টিচিং। বর্তমানে স্মার্ট ক্লাসরুম প্রচন্ড পরিমাণে এই বিষয়টার উপরে জোর দেওয়া হচ্ছে, স্মার্ট টিচিং। তো এই স্মার্ট টিচিং এ শুধু টেক্সট বুকটাকে আমরা কিন্তু নিজেদের সীমানার মধ্যে রাখলে হবে না, তার সাথে মাল্টিমিডিয়া, লিঙ্গুয়াল রিসোর্সেস, এই জিনিসগুলো ব্যবহার করতে হবে। এবং তারপর পরবর্তী বিষয়টা হচ্ছে রিমিডিয়াল টিচিং। রিমিডিয়াল টিচিং এর কথার অর্থটা হচ্ছে যে কন্টিনিউ একটা জিনিস আমি পরপর স্তরে স্তরে পড়িয়ে গেলাম, সেটা তো বিষয় নয়। পড়ানোর পরে সেটাকে আবার স্টুডেন্টদের কাছে তুলে ধরা, বারবার একই জিনিসটাকে কন্টিনিউ তাদের সামনে তুলে ধরার মাধ্যমে তাদেরকে পুরোপুরি তার সাথে সরগর করে ফেলার একটা বিষয় হচ্ছে রিমিডিয়াল টিচিং। এই সমস্ত 10টা যে পার্ট আজকে আমি আলোচনা করলাম, এটা হচ্ছে এগুলোর আক্ষরিক অর্থ এবং মেথডস। এইবারে প্রত্যেকটা সাব টপিকের আন্ডারে কিছু বিষয় আলোচনা করা আছে, এবং এই আলোচিত বিষয়গুলোকে নিয়েই কিন্তু আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে পরবর্তী যে ক্লাসগুলো আছে তাতে জানতে হবে।
এবং এই রিলেটেড কিছু কোয়েশ্চেন অ্যান্সার্স আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিসের মাধ্যমেই আশা করি আমরা নেক্সট কাজগুলোকে খুব ভালোভাবে বুঝতে পারবো। উইদাউট প্র্যাকটিস কোনো কিছুকে বোঝা পসিবল নয়। আচ্ছা, এই ছিল আমাদের মোটামুটি সিলেবাসটা নিয়ে একটা ছোট আলোচনা। যদি এই সংক্রান্ত কোনো সমস্যা হয়ে থাকে তো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমরা চেষ্টা করব যতটা তাড়াতাড়ি সম্ভব আপনাদের সমস্যাগুলোর সমাধান দেওয়ার। তো যেটা বলা হয়েছিল যে আমরা কিছু প্র্যাকটিস করব, তো সবার প্রথমে যেটা একটা সেকশনে থাকে খুবই কমন, যেটা হচ্ছে কমন এরার্স। মানে একটা সেন্টেন্সের মধ্যে কিছু এরার থাকবে এবং সেই এরারটা খুঁজে বার করে সেই কোন জায়গাটা ভুল আছে সেটা আমাদেরকে অপশনে টিক করতে হবে। এবং এই কমন এরার্সটা শুধু যে প্রাইমারি টেট বা আপার প্রাইমারি টেট বা সি টেটে আসছে তা না, যে কোনো চাকরির পরীক্ষা যাতে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আছে সেখানে কিন্তু কমন এরার্সটা খুবই কমন একটা কোয়েশ্চেন টাইপ। কমন এরারের প্র্যাকটিস সেশন করার আগে আমি একটা জিনিস খুব সাধারণভাবে ক্লিয়ার করতে চাইছি যে কমন এরারটাতে আমরা প্র্যাকটিস যখন করবো তো কি কি বিষয় মাথায় রাখবো। সবার প্রথমে যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে বেসিক গ্রামার, কারণ এখানে তো সেন্টেন্স নিয়ে কথা হচ্ছে। তো একটা সেন্টেন্স নিয়ে যখন কথা হবে তখন নিশ্চয়ই বেসিক গ্রামারটা কাজে লাগবে এবং এই বেসিক গ্রামারটাকে মাথায় রেখেই কিন্তু আমাদেরকে এই কমন এরার গুলোকে যখন শিখবো তখন আগাতে হবে। তো সেকেন্ড যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মাইনিউট রিডিং। খুব মাথা ঠান্ডা করে বারবার কোয়েশ্চেনটাকে পড়তে হবে, কারণ আমাদের কোয়েশ্চেনের মধ্যেই কিছু এরর লুকিয়ে আছে এবং সেই এররটাকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো বেসিক গ্রামারটাকে মাথায় রাখবো, মাইনিউট রিডিংটাকে আমাদেরকে করতে হবে, আর একটা হচ্ছে প্র্যাকটিস, যেটা সব সমস্যার একমাত্র সমাধান, যেটা হচ্ছে কি প্র্যাকটিস। তো চলে আসি আমাদের প্রথম কোয়েশ্চেনে, যেটা হচ্ছে a senior doctor expressed concern about physicians recommended the vaccine। তো এই কোয়েশ্চেনটাকে দেখুন চারটে ভাগে ভাগ করা হচ্ছে। আমি আপনাদেরকে 10 সেকেন্ড সময় দিচ্ছি, আপনারা কাইন্ডলি আগে কোয়েশ্চেনটা ভালো করে বুঝুন। a senior doctor expressed concern about physicians recommended the vaccine। তো এই যে কোয়েশ্চেনটা, আমরা আগে পার্ট গুলোকে দেখি। a senior doctor, একজন প্রমুখ বা মুখ্য ডক্টর বা চিকিৎসক। এক্সপ্রেসড কনসার্ন মানে নিজের যে চিন্তাটা প্রকাশ করেছিলেন। দেখুন এখানে কিন্তু এক্সপ্রেসড কথাটা আছে, তার মানে সেন্টেন্সটা আছে পাস্ট টেন্স, তাই তো। অ্যাবাউট ফিজিশিয়ানস রেকমেন্ডেড দ্য ভ্যাকসিন, তাহলে অ্যাবাউট সম্বন্ধে, ফিজিশিয়ানস রেকমেন্ডেড মানে যে ফিজিশিয়ান কথার অর্থটা হচ্ছে যে যে ওষুধটা দিয়েছে, তাই তো। সে যে ওষুধটা রেকমেন্ড করেছে মানে এটা আপনি নিতে পারেন, এই যে বক্তব্যটাকে রেখেছে বা প্রস্তাবটা রেখেছে দ্য ভ্যাকসিন। তাহলে ভ্যাকসিন মানে কি প্রতিষেধক। আমি শুধু এরর যে পড়াচ্ছি তা না, তার সাথে সাথে আমি চেষ্টা করছি যে আপনাদের ভোকাবুলারি গুলোও যাতে স্ট্রং হয়, তার জন্য আমি চেষ্টা করছি প্রত্যেকটা শব্দের মানেগুলোকে বলে দেওয়ার।
এবং আপনাদের একটা কাজ সেটা বাড়িতে করতে হবে। যখন আপনারা এই ভিডিওটা দেখবেন বা অন্য কোনো কিছু ইংলিশের পড়বেন, একটা নতুন শব্দ যেটা সম্পর্কে আপনারা জানেন না, সেই শব্দটার কিছু সিনোনিমস আপনাদেরকে ডিকশনারি থেকে জানতে হবে। তাহলে কি হবে, প্র্যাকটিসের পাশাপাশি আমাদের ভোক্যাবুলারি প্র্যাকটিসটাও হয়ে যাবে। তাহলে দেখুন, প্রথম 3টে লাইনে কিন্তু আমি সেভাবে কোনো ভুল দেখতে পাচ্ছি না, কিন্তু অ্যাবাউট ফিজিশিয়ানস রেকমেন্ডেড দা ভ্যাকসিন, এই যে দা কথাটা, এইখানে কি কোনো দাটা বা কোনো নির্দেশকটা কি ব্যবহার করার প্রয়োজন ছিল? এটা আমাদেরকে আগে বুঝতে হবে। অ্যাবাউট ফিজিশিয়ান রেকমেন্ডেড ভ্যাকসিন হতে পারে, রেকমেন্ডেড দা ভ্যাকসিনটা এখানে একটা এরর দেখাচ্ছে। তার মানে আমাদের এই কোশ্চেনটায় এরর আছে হচ্ছে 3 নম্বর সেকশনটাতে, তাই তো? আমরা নেক্সটটাতে যাই। We have discussing all the known mechanisms of physical growth. আমরা মোটামুটি প্রত্যেকটা মেকানিজমের, ঠিক কি কি মেকানিজম মানে যন্ত্রের বা যন্ত্রের কার্যাবলীর ভৌত যে পরিবর্তন বা ভৌত যে অনুসাধনটা হতে পারে সেটা নিয়ে মোটামুটি কথোপকথন বলে ফেলেছি। আমি স্টার্টিংয়েই বলেছিলাম এরর কারেকশন প্র্যাকটিস করার ক্ষেত্রে যে যেটা আমাদের খুব দরকারি, সেটা সবার প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে বেসিক গ্রামার। বেসিক গ্রামার না জানলে হবে না। দেখুন, উই হ্যাভ ডিসকাসিং আছে, একদম স্টার্টিং এ রয়েছে উই হ্যাভ ডিসকাসিং। তো আমরা যদি যারা বেসিক টেন্সটা জানি, তো তাদেরকে যদি আমি একটা বেসিক কোয়েশ্চেন করি যে উই হ্যাভ ডিসকাসিংটা কোন টেন্সের মধ্যে পড়ে? প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কারণ আমরা জানি পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াসেই তো নিশ্চয়ই হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করে। কোনোটাতেই কি পড়ছে? আমরা যে নিয়মটা জানি সেই নিয়ম অনুসারে কোনোটাতেই পড়ছে না। তো এই 1 নম্বর যে সেকশন সেটাতে আমাদের কিন্তু এররটা লুকিয়ে আছে। এর পরিবর্তে আমরা উই হ্যাভ বিন ডিসকাসিং করতে পারতাম, উই হ্যাভ ডিসকাসড করতে পারতাম, উই আর ডিসকাসিং করতে পারতাম, কিন্তু উই হ্যাভ ডিসকাসিংটা কিন্তু কোনোভাবেই কোনো টেন্সের সাথে মানা যাচ্ছে না। তো এই ক্ষেত্রে প্রথম যে সেকশনটা সেটা কিন্তু একটা এরর। তো আশা করি বোঝা গেল। নেক্সটটাতে যাওয়া যাক। Children enjoy listening to ghost stories, especially on Halloween night. Children enjoy listening to, বাচ্চারা বা শিশুরা খুবই আমোদ পাচ্ছে শুনতে ghost stories, ভূতের গল্পগুলি, স্পেশালি মুখ্যত অন হ্যালোউইন নাইট। এই অন হ্যালোউইন নাইট যেটা, এখানে অন হ্যালোউইন নাইটটা কি আদৌ হচ্ছে? তার কারণটা হচ্ছে হ্যালোউইনটা কিন্তু একটা নির্দিষ্ট রাত, যেটা প্রত্যেকটা বছর একটা নির্দিষ্ট দিনে আসে। এটা একটা খ্রিস্টান রিলিজিয়ান রিলেটেড একটা ডে। তো এর আগে আমাদের যেটা বসাতে হবে, একটা ছোট্ট করে আমাদেরকে নির্দেশক বসাতে হবে, সেটা হচ্ছে বা আর্টিকেল বসাতে হবে, সেটা হচ্ছে দা, যেটা নির্দিষ্ট করে আমাদেরকে বলবে। তাহলে কিন্তু আমাদের ভুলটা হচ্ছে 3 নম্বর কোয়েশ্চেনটাতে। আচ্ছা, যেহেতু আমি বলেছিলাম যে আমি ভোক্যাবস গুলো কমপ্লিট করাবো, তাহলে আমি বলেই দিই। হ্যালোউইন একটা নাউন ফর্ম। হ্যালোউইন মানে কি? দ্য নাইট অফ 31st October, when it was believed in the past that dead people appeared from their graves, and which is now celebrated in US, Canada and Britain by children who dressed as ghosts and witches. তাহলে আমরা হ্যালোউইন নাইট মানে কি সেটাও বুঝতে পারলাম। আমাদের নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক।
So there are so many filth all around the place. So there are so many filth, সেখানে অনেকটা নোংরা চারিদিকে, এই জায়গাটার চারিদিকে অনেকটা নোংরা ছড়িয়ে রয়েছে। তো এখানে সবার প্রথমে জানতে হবে হোয়াট ইজ দ্য মিনিং অফ ফিল্থ। ফিল্থ মানে একটা হয় লিটার, একটা হয় গার্বেজ। মানে এটা কি? নোংরা, মানে নোংরার ঢিপি যেটা। তো নোংরার একটা ঢিপি যদি এভাবে থাকে, এটা কি গোনা সম্ভব? 1 2 3 4 এভাবে কি গোনা সম্ভব? নিশ্চয়ই না। আমরা এর কোয়ান্টিটির কথা বলতে পারি, আমরা বলতে পারি কতটা আছে। তার মানে এখানে মেনির পরিবর্তে আমরা যেটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে কি? মাছ। মেনির পরিবর্তে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে মাছ। কেন? ফিল্থ হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। ফিল্থ কি? ফিল্থ হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কোনোভাবেই আমরা মেনি কথাটা উচ্চারণ করতে পারি না। তার কারণ মানে মেনি কথাটা যখনই আসবে তার অর্থ হচ্ছে কি আমরা সেটাকে গুনতে পারবো, মানে কি কাউন্ট করতে পারবো। পরেরটা আসি, I came to school at the same usual time. আমি মোটামুটি একই সময়ে স্কুলে এসেছি। এখানে এই সেম আর ইউজুয়াল এই দুটো কথা হচ্ছে দুটোর সিনোনিম। আর দুটো সিনোনিমকে এভাবে পাশাপাশি লেখা যাচ্ছে না। একে করা যেতে পারে I came here, I came to school at the same time। আমরা সেম টাইমটা ইউজ করতে পারি, আনলেস আমরা ইউজ করতে পারি I came to school at the usual time। আমরা দুটোকে একসাথে ব্যবহার করতে পারবো না। তার জন্য এররটা যেটা বেরোচ্ছে মোটামুটি 3 নম্বর সেকশনটাতে এরর বেরোচ্ছে। The company is using influence to persuade people to buy its refrigerators। তো কোয়েশ্চেনটাকে ভালো করে পড়ুন। The company is using প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে প্রথম সেকশনটা যেটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, তাই তো? পিডিসি আমি পিসি লিখে দিলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস। ইনফ্লুয়েন্স টু পারসুয়েট পিপল, তাহলে মানুষকে কি করছে? মানুষকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে বা বোঝানোর চেষ্টা করছে যে তারা যাতে তাদের রেফ্রিজারেটর মানে হচ্ছে ফ্রিজ, রেফ্রিজারেটর কথা অর্থ হচ্ছে ফ্রিজ, তারা যাতে তাদের কোম্পানির ফ্রিজটাকে কেনে। ভাগ ভাগ করে প্রত্যেকটা সেকশন দেখুন বা পুরোটাকে একসাথে দেখুন, আমরা কিন্তু কোনো এরর সেভাবে এখানে পাচ্ছি না। তার মানে এখানে আমাদের এই কোয়েশ্চেনটাতে নো এরর হবে। দেখুন সবকটা কোয়েশ্চেনে যে এরর থাকবে তা না, কিছু কিছু নো এররও চলে আসতে পারে। 8 নম্বর কোয়েশ্চেনে যাই। The technician reminded them to have a thoroughly cleaning of the machine after each use। টেকনিশিয়ান মানে হচ্ছে যে বিশারদ, সে বারবার মনে করিয়েছে যে পুরো যে মেশিনটা বা যন্ত্রটা সেটাকে পরিষ্কার করতে হবে বা সঠিকভাবে মেনটেনেন্স করতে হবে প্রত্যেকবার ব্যবহার করার পরে। তো আপনারা 2 নম্বর সেকশনটা একটু দেখুন, টু হ্যাভ এ থরলি ক্লিন। সবার প্রথমে যেটা জানতে হবে যে থরলি কথার অর্থটা কি, কারণ কথার অর্থ না জানলে আমাদের হবে না। থরলি হচ্ছে একটা অ্যাডভার্ব, মানে কমপ্লিটলি অর ভেরি মাচ। আর থরো কথা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, যার অর্থ হচ্ছে কমপ্লিট উইথ রিগার্ড টু এভরি ডিটেল। তো এখানে যে সেন্টেন্সটা দিয়েছে, সেন্টেন্সটার যে মিনিং বা সেন্টেন্সটার যে অ্যাপিল
সেই অ্যাপিল ওয়াইজ কিন্তু থরলি এই অ্যাডভার্বটা যাচ্ছে না। এখানে যেটা যাবে সেখানে যাবে আমাদের অ্যাডজেক্টিভটা, থরো ক্লিনিং। The technician reminded them to have a thorough cleaning of the machine after each use. তার কারণটা হচ্ছে কি, আমাদের টেকনিশিয়ান বলেছে যে রিগার্ডেড এভরি ডিটেল আপনাকে মেশিনটাকে ক্লিন করতে হবে। তো সেই ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে থরোলিটা ব্যবহার করলে এখানে যে মিনিংটা কিন্তু একটু চেঞ্জ হচ্ছে। আমি কিছু এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি। প্ল্যানার্স নিড এ থরো আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সাবজেক্ট। তাহলে আমাদের যে প্ল্যানার আছে, প্ল্যানারে যেটা দরকার, তাদের কি দরকার আমি এটা লিখে দিই তাহলে আপনাদের হয়তো সুবিধা হবে। প্ল্যানার needs a thorough understanding of the subject. তাহলে থরো মানে হচ্ছে কি টোটালটা বোঝা। আর হি সার্চ দ্য হাউস থরোলি, আমি এই সাইডে লিখছি, হি সার্চড দ্য হাউস থরোলি। তাহলে সে পুরো ঘরটাকে পুরোপুরি কি করেছে, খুঁজে দেখেছে। এক্ষেত্রে কিন্তু সম্পূর্ণটা বোঝানোর ক্ষেত্রে থরোলি। তো এই থরো আর থরোলি ব্যাপারটাকে কিন্তু একটু মাথায় রেখে চলতে হবে। 9 নম্বরে আসি। You should have used the money for paying your debts instead of buying a motorcycle. খুব ভালো করে আগে কোশ্চেনটা পড়ুন, তারপরে আমরা কথা বলব। You should have used the money. আপনার উচিত ছিল মানিটাকে ব্যবহার করা for paying your debts। তাহলে you should have used the money, স্টার্টিং এর যে সেন্টেন্সটা আছে একের আন্ডারে, এখানে আমরা সেভাবে কোনো এরর দেখতে পাচ্ছি না। উচিত অর্থে একটা সেন্টেন্স ব্যবহার করা হয়েছে এবং এরপরে সেন্টেন্সটাকে কমপ্লিট করা হয়েছে তার রিজন দেখিয়ে, ফর পেইং ইয়োর ডেবটস। এখানে ডেবটস মানে কি, ডেবটস মানে হচ্ছে ঋণ, তাই তো, ডেবটস মানে হচ্ছে ঋণ। ইনস্টেড অফ কথার অর্থ কি, ইনস্টেড অফ কথার অর্থ হচ্ছে পরিবর্তে। বাই আ মোটরসাইকেল, তো এই জায়গাটা একটু ভালোভাবে দেখুন। এই যে বাই, এই বাইটা লিখলে কি হচ্ছে, কারণ বাইটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনাইট আর অফটা হচ্ছে কি একটা প্রিপোজিশন। তো অফের পরে বাইটা ডাইরেক্ট এভাবে বলতে পারে না, ইনস্টেড অফ বাইং আ মোটরসাইকেল হতো। তার কারণটা কি, তার কারণটা হচ্ছে এখানে আমাদের এই অফ যোগে বাই প্লাস আইএনজিটা একটা জিরান্ডে পরিণত হচ্ছে, আইএনজি ভার্বের একটা জিরান্ডে পরিণত হচ্ছে। এবং এটা কখন ব্যবহার করা হয়, এটা ব্যবহার করা হয় যখন কোনো ভার্ব আসে প্রিপোজিশনের পরে। তার মানে হচ্ছে প্রিপোজিশন প্লাস ভার্ব যখন আসবে তখন এটা একটা জিরান্ডের মতো কাজ করছে। সব ক্ষেত্রে নয়, কিন্তু এক্ষেত্রে করছে। এবং এই ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজিটা আমাদেরকে কিন্তু ব্যবহার করতে হবে। 10-এ আসি। 10-এ আছে কি, মাই কাজিন ইনভাইটেড মি টু হার বার্থডে পার্টি। আমার কাজিন আমাকে তার বার্থডে পার্টিতে ইনভাইট করেছিল। এটা পাস্ট ইনডিফিনাইট, পি আই লিখছি, পাস্ট ইনডিফিনাইট। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব
প্লাস অবজেক্ট এবং ডেফিনেটলি ভার্বের পাস্ট ফর্ম। এখানে এই সেন্টেন্সটা থেকে কোনো রকম কোনো ভুল দেখা যাচ্ছে? এক্স্যাক্টলি, এই সেন্টেন্সটা নো এরর, এটাতে কোনো রকম কোনো ভুল নেই। আমরা নেক্সট কোশ্চেনে আসি। We should abide to the promise that we make. We should abide. Abide কথার অর্থ হচ্ছে কি? obey. Abide কথার অর্থ হচ্ছে মেনে চলা। আমাদের মেনে চলা উচিত সেই কথাটি যেটি আমরা দিয়েছি। তো ভালো করে দেখুন তো এই কোয়েশ্চেনটাতে, এখানে we should abide, abide এর পরে যে সেকশনটা আছে এই সেকশনটাতে কোনো রকম কিছু মনে হচ্ছে কিনা আমি আপনাদেরকে 10 সেকেন্ড একটু ভাবার সময় দিই যে কি হতে পারে। আপনারা একটু ভাবুন। we should abide to the promise that we make. তো এখানে ঠিক কোনটা আপনাদের কাছে ভুল মনে হচ্ছে আগে আপনারা একটুখানি ভাবুন, তারপরে আমরা আমাদের কথাটা বলবো। ওকে, এই ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং একটু গ্রামাটিক্যাল নলেজটা লাগবে। উই শুড অ্যাবাইড টু হয় না, উই শুড অ্যাবাইড বাই দ্য প্রমিস দ্যাট উই মেক। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে অ্যাবাইড বাই ইজ সামথিং, এটা একটা ফ্রেজাল ভার্ব। ঠিক আছে, অ্যাবাইড বাই কথাটা কিন্তু একটা ফ্রেজাল ভার্ব, যার অর্থ হচ্ছে টু অ্যাকসেপ্ট অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিং টু আ ল অর অ্যান এগ্রিমেন্ট। মানে হচ্ছে আমি যদি এখানে টু এর জায়গায় একটা বাই লিখি তাহলে অ্যাবাইড বাই টা হবে একটা ফ্রেজাল ভার্ব, যার অর্থ হচ্ছে অ্যাক্ট অ্যাকর্ডিংলি অর অ্যাক্ট অ্যাকর্ডিং টু দ্য ল। যেহেতু শুড কথাটা আমাদের এখানে আছে, আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বলার চেষ্টা করি। ইউ উইল হ্যাভ টু অ্যাবাইড বাই দ্য রুল অফ দ্য ক্লাব অর উই উইল অ্যাবাইড বাই দ্য ডিসিশন, বা হেন্স বাই দ্য প্রমিস ইজ দ্য রাইট ইউজেস। তার মানে হচ্ছে অ্যাবাইড বাই কথাটার মাধ্যমে আমরা কোনো কিছু অ্যাক্ট অ্যাকর্ডিংলি বোঝাই। এর জন্য যেটা প্রয়োজন আমাদের গ্রামার বই থেকে বেসিক ফ্রেজাল ভার্বটাকে মুখস্থ করে নিতে হবে। Many firms fail because they begin exporting when they have not reached target markets or have not planned enough. আগে কোয়েশ্চেনটা ঠিক করে পড়ুন, তারপরেরটা তারপরে বলছি। Many firms fail because they begin, অনেকগুলো ফার্মস বা কার্যক্ষেত্র শুরু করে কিন্তু তারপরে কি হয়, ফেল করে যায়। এক্সপোর্টিং when they have not researched target markets or have not planned enough. তার মানে কি ম্যাক্সিমাম যে ফার্মস গুলো তারা কোনো একটা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসে ফেল করে যায় কারণ তারা রিসার্চ করতে ভুলে যায় তাদের টার্গেট মার্কেটটাকে। এগেইন আমি 12 নম্বর কোয়েশ্চেনটাতে 10 সেকেন্ড সময় দিচ্ছি, আপনার আগে পড়ুন, পড়ার পরে আমরা এর অ্যান্সারটাকে আলোচনা করব। So many firms fail because they begin exporting when they have not. They have
সো দে হ্যাভ মানে হচ্ছে কি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই তো? এখানে রিসার্চ কথাটা হবে না, এখানে যেটা হবে রিসার্চড। কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে যদি আমাদেরকে মেনটেন করতে হয়, তাহলে আমাদের এখানে যে ভার্বে একটা এরর আছে। মেনি ফার্মস fail because they begin exporting when they have not researched target markets or have not planned enough. এটা হলে আমাদের এরর কারেকশনটা ঠিক হতো। তো এখানে 2 নম্বরটাতে প্রবলেম ছিল। তো এটাকে যদি আরেকটু আমরা আরেকটুখানি এক্সটেন্ড করি, তো এখানে ক্লজ হিসেবেও কিন্তু এটাকে ব্যবহার করা হয়েছে। এখানে একটা সাবজেক্টুয়াল স্ট্রেস ক্লজও কিন্তু ব্যবহার করা হয়েছে। সেকেন্ডটা 13 নম্বরটায় চলে আসি। পার্ট অফ হোয়াট আ ম্যান লার্নস উইল মেজারেবল as specific knowledge and skills, while another part involves changes. Part of what a man learns will measurable. তো একটা অংশ যেটা একটা মানুষ শিখেছে সেটাকে মাপা যায়। as specific knowledge and skills, একটা নির্দিষ্ট একটা পরিমাপক মাত্রার মাধ্যমে, সেটা irrespective of skills and knowledge. Another part involves changes. অন্য আর একটা অংশ কি করে, পরিবর্তন চাই বা পরিবর্তনের প্রয়োজন হয়। তো এখানে আগে কোশ্চেনটা আপনারা ঠিক করে পড়ুন। হিয়ার এখানে মেজারেবলের জায়গায় মেজার্ড কথাটা ইউজ হবে। Part of what a man learns will measure as specific knowledge and skills, while another part involves changes. কারণ will এর পরে measurable এই কথাটা সঠিকভাবে সঠিক অর্থ আসছে না। কয়েকটাতে চলে যাই। He explained that the pillars of tribalism that humans rely on for security would always counter any significant culture or social changes. তো আমি আপনাদেরকে 10 সেকেন্ড সময় দিচ্ছি, তারপরে আমরা এর অ্যান্সারটা আলোচনা করব। He explained that the pillars of tribalism, সেটি বিবরণ দিয়েছিল যে ট্রাইবালিজম কথার অর্থ কি? ট্রাইবাল মানে হচ্ছে আদিবাসী বা উপজাতি, তো তাদের সম্পর্কে যে আলোচনা করা হয়, দিস ইজ কল্ড ট্রাইবালিজম। সো হি এক্সপ্লেইনড দ্যাট দ্য পিলার্স অফ ট্রাইবালিজম দ্যাট হিউম্যানস রিলাই অন ফর সিকিউরিটি উড always counter any significant culture or social changes. তো এখানে 3 নম্বর যে সেকশনটা আছে, 3 নম্বর সেকশনটা একটু কাইন্ডলি ঠিকভাবে দেখুন। এখানে একটা আনকাউন্টেবল অর প্লুরাল নাউন ব্যবহার করা হয়েছে। তো এইখানে কাউন্টার এনি সিগনিফিকেন্ট কালচার অর সোশ্যাল চেঞ্জ, তার পরিবর্তে কাউন্টার উইথ এ সিগনিফিকেন্ট কালচার অর সোশ্যাল চেঞ্জেসটা হলে ঠিক হতো। তার কারণটা হচ্ছে এনি ব্যাপারটার মাধ্যমে সঠিক মানেটা আসছে না। আপনি কাউন্টার কিভাবে করতে পারেন, আপনি পরিবর্তন কিভাবে করতে পারেন, আপনি এটাকে সাপোর্ট কিভাবে দিতে পারেন, একটা সিগনিফিকেন্ট কালচার অর সোশ্যাল চেঞ্জের সাহায্য।
এই উইথ বা একটা প্রিপোজিশন এখানে অ্যাড করতে হবে। দেয়ার 15 নম্বরটা আসছি, দেয়ার ইজ এ ব্যারিয়ার অ্যামং দ্য egghead and it would be lazy idealism to ignore it. এটা একটা খুব বিখ্যাত একটা এসের লাইন। দেয়ার ইজ এ ব্যারিয়ার অ্যামং দ্য egghead। তো এই eggheadটা কিন্তু একটা ফ্রেজ, এটা সবাই একটু জেনে নেবেন হোয়াট ইজ দ্য মিনিং অফ egghead। egghead মানে হচ্ছে যে একটা প্রপার আইডিয়ালিজম নিয়ে চলে এবং অন্য কোনো আইডিয়ালিজম বা অন্য কোনো রিফ্লেকশন তার উপর কাজ করে না। there is a barrier among the egghead, তার মানে হচ্ছে একই সার্কেলের মধ্যে বিভিন্ন রকমের আলাদা আলাদা আইডিয়ালিজম যুক্ত গ্রুপ। there is a barrier among the egghead and it would be lazy idealism to ignore it। তো এটি একটি খুব লেজি আইডিয়ালিজম। হোয়াট ইজ দ্য মিনিং অফ আইডিয়ালিজম? আইডিয়ালিজম মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট চিন্তা বা চেতনা। তো আপনার আগে কোয়েশ্চেনটা 10 সেকেন্ড ভালো করে দেখুন, তারপরে এটার অ্যান্সারটা আমরা আলোচনা করব। তো there is a barrier among the egghead and it should be lazy idealism to ignore it। কারণ এখানে কিন্তু একটা কথা আমাদেরকে জানতে হবে যে এখানে যে সব বাক্যটা ব্যবহার করা হচ্ছে তার যে মানেটা দাঁড়াচ্ছে সেটা উচিত অর্থে, মানে কাউকে কনসিয়াসলি কাউকে কোনো কিছু ইগনোর করার একটা প্রবণতা বা আপনি বলতে পারেন অ্যাডভাইস দেওয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে উডের পরিবর্তে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে শুড। There is a barrier among the egghead and it should be lazy idealism to ignore it। তাহলে পার্ট 2 তে একটা প্রবলেম আছে বলে মনে হচ্ছে। ষোলো নম্বরটা কোথায়? Okay, part number 16. Credit when used responsibility can achieve a great number of positive things in our lives, such as financing and paying off our dream hybrid or college tuition fees। সেন্টেন্সটা একটু বড়, তো আগে সেন্টেন্সটা আগে ভালো করে বোঝা যাক। Credit when used responsibility can achieve a great number of positive things in our lives, such as financing and paying off our dream hybrid or college tuition fees। তো যেহেতু সেন্টেন্সটা একটু বড়, আগে ভাগ ভাগ করে নেওয়া যাক। Credit when used responsibility can achieve a great number। প্রথম এক একটা পার্ট করে দেখুন যে প্রত্যেকটা পার্টের মধ্যে কোনোটাতে আপনাদের কাছে কোনো এরর মনে হচ্ছে কিনা, তারপরে যে পরের আমরা অ্যান্সারটাকে দেখব। 10 সেকেন্ড আমি সময় দিচ্ছি। Okay, credit when used responsibly can achieve a great number। যখন ক্রেডিট কথাটার অর্থ মানে এখানে কিন্তু একটা ইনকাম সোর্সকে বোঝাচ্ছে, যে এটাকে যখন আমরা রেসপন্সিবল ওয়েতে ব্যবহার করব তখন এটা কিন্তু আমাদেরকে একটা গ্রেট নাম্বার, মানে একটা গ্রেট একটা নাম্বার বা অ্যাচিভমেন্ট দেবে। অফ পজিটিভ থিংস ইন আওয়ার লাইফ সাচ অ্যাজ, আমাদের লাইফে কিছু পজিটিভ ক্ষেত্রে। ফাইন্যান্সিং অ্যান্ড পেইং, এখানে এই অফটাকে একটু ভালোভাবে দেখুন। এই অফটা বসালে কি আমাদের সেন্টেন্সটার মানেটা খুব সঠিকভাবে আসছে, নাকি অফটাতে কোনো রকম কোনো প্রবলেম মনে হচ্ছে? কারণ ফাইন্যান্সিং এন্ড পেইং অফ নাকি পেইং ফর,
আমি যদি অফের জায়গায় এখানে ফর কথাটা ইউজ করতাম তাহলে কি হতো, যে আমাদের স্বপ্ন বা অন্যান্য কলেজ টিউশন ফিস বা অন্যান্য কোনো কিছুর জন্য এটা কি করছে, আমাদের যে ক্রেডিটটা সেটা যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি তাহলে সেটা কি করছে, আমাদেরকে একটা অ্যাচিভমেন্টের দিকে নিয়ে যাচ্ছে। তো এখানে অফ প্রিপোজিশনটা একটা সঠিক মানে নিয়ে আসছে না। পার্ট নাম্বার 70, as with people some monkeys are lazy. মানুষের সাথে সাথে কিছু কিছু বাদরও কি হয়, খুব অলস হয়। লাইক দোজ হু স্লিপ অল ডে ইন দ্য জু, তাদের মতোই তারা সারাটা দিন চিড়িয়াখানায় ঘুমায়। অ্যান্ড সাম ওয়ার ইন্ডাস্ট্রিয়াস, এবং কেউ কেউ কি হয়, ইন্ডাস্ট্রিয়াস কথার অর্থটা এখানে আমাদেরকে সবার প্রথমে জানতে হবে। ইন্ডাস্ট্রিয়াস কথার অর্থটা কি এটা আমাদেরকে জানতে হবে, কারণ এতে আমাদের যেটা হবে, আমরা আমাদের ভোক্যাবুলারিটাকে প্রচন্ড পরিমাণে স্ট্রং করতে পারবো। ইন্ডাস্ট্রিয়াস কথাটার মাধ্যমটা হচ্ছে কি, পরিশ্রমী, হার্ড ওয়ার্কিং, অ্যাসিডিউয়াস, অ্যাক্টিভ, ঠিক এরকম কিছু মানুষ। তো আগে কোয়েশ্চেনটা পড়ুন, দেখুন কোথাও কোনো সমস্যা আছে কিনা, তারপরে আমি অ্যান্সারটা বলছি। As with people, some monkeys are lazy. আমাদের যে সেন্টেন্সটা আছে, সেন্টেন্সটা স্টার্ট হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সে। লাইক দোজ হু স্লিপ অল ডে ইন দ্য জু অ্যান্ড সাম ওয়্যার, এই যে ওয়্যার কথাটা আছে এটা হট করে পাস্ট টেন্সে চলে গেছে, যেটা একটা এরর। এখানে সাম আর হলে জিনিসটা সঠিক হতো। 18 নম্বরটা আসি। The postman traveled by the cycle, often wading through swamps or passed through jungle in order to reach the villages. এখানে 18 নম্বরটা আগে সব ঠিকভাবে পড়ুন, কিছুটা সময় দিচ্ছি, তারপরে আমরা এররটাকে খোঁজার চেষ্টা করছি। এরর কারেকশনে সবার প্রথমে যেটা দেখবেন সেটা হচ্ছে টেন্স, যে টেন্সটা ঠিক আছে কি ভুল আছে। The postman traveled by the cycle, often wading through swamps or passed through। যেহেতু এখানে একটা জিরান্ডের ব্যাপার আছে, যেটা আমি আগেও বলেছিলাম, যে প্রিপোজিশনের সাথে যখন ভার্ব ইউজ হয় তখন সেটা জিরান্ড হয়ে যায়। আমি আজকে আগে একটা কোয়েশ্চেন বোঝানোর ক্ষেত্রে বলেছিলাম। তো সেক্ষেত্রে এখানে যেটা যে প্রয়োজন, এখানে পাসিং থ্রু জঙ্গলস ইন অর্ডার টু রিচ দ্য ভিলেজেস হতো, কারণ অর প্লাস ভার্ব প্লাস আইএনজি হলে একটা জিরান্ড তৈরি হয়। কিন্তু যদি আমি এখানে অর পাস্ট রাখি তাহলে এখানে কিছুটা গ্রামাটিক্যাল এরর তৈরি হয়ে যাচ্ছে। তো পার্ট 2-তে একটা প্রবলেম আছে। 19, no matter what Ashoka did in his earlier years, in the ending he proved to be uncommonly virtuous and wise. কোয়েশ্চেনটা একটু ভালো করে পড়ুন। No matter what Ashoka did in his earlier years, in the ending he proved to be uncommonly virtuous and wise. 10 সেকেন্ড সময় দিচ্ছি, তো একটু ভাবো। No matter what Ashoka did in his earlier, এই স্টার্টিং এর এই সেকশনটাতে মোটামুটি টেন্স ঠিক আছে। In the ending he proved,
ইন দ্য এন্ডিং, ইন দ্য এন্ডিংটা এখানে একটু প্রবলেমেটিক। ইন দ্য এন্ড হি প্রুভড হতে পারে, এন্ডিং কেন হবে না? তার কারণটা হচ্ছে এখানে না টু যোগে ইনফিনিটি হচ্ছে, না আমার কন্টিনিউয়াসে হচ্ছে, আমি কোনো কিছুর মধ্যে আইএনজিটাকে জাস্টিফাই করতে পারছি না, বা এখানে কোনো প্রিপোজিশনও নেই যে আমি এটাকে জিরান্ডে ফেলে দেবো। সো ইন দ্য এন্ড হি প্রুভ টু বি আনকমনলি ভার্চুয়াস অ্যান্ড ওয়াইস। 20. Modern medicines has scored significant victories against both infection and trauma, the major cause of ill health and death. 20 কোয়েশ্চেনটাতে একটু ভালো করে পড়ুন। মডার্ন মেডিসিনস, এখানে মেডিসিন নেই, এখানে যেটা আছে মেডিসিনস, যেটা একটা প্লুরাল, যেটা খুব বেসিক একটা বিষয় যে যখনই আমরা প্লুরাল কথাটা ব্যবহার করব সেক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করতে পারবো না, আমাদের যেটা ব্যবহার করতে হবে একটা হ্যাভ। সো আমি যদি এখানে হ্যাভ ব্যবহার করতাম, মডার্ন মেডিসিনস হ্যাভ স্কোরড সিগনিফিকেন্ট ভিক্টরিজ এগেইনস্ট বোথ ইনফেকশন অ্যান্ড ট্রমা, দ্য মেজর কজেস অফ ইল হেলথ অ্যান্ড ডেথ। তাহলে হয়তো বিষয়টা কিছুটা সঠিক হতো। তাহলে পার্ট 1-এ আমরা একটা এরর পাচ্ছি। ইফ লাইফ এক্সিস্টেড অন মার্স, it is most likely to be in the form of bacteria buried or buried deep in the planet's permafrost or lichens. So 21 নম্বরটাই বলেছে যে মার্সে যদি লাইফ এক্সিস্ট করতো তাহলে সেটা ব্যাকটেরিয়া, অ্যালগি বা কোনো ফাঙ্গি বা কোনো শৈবাল জাতীয় প্রাণী রূপে এক্সিস্ট করতো। তো আবার পড়ি কোশ্চেনটা। ইফ লাইফ এক্সিস্টেড অন মার্স, it is most likely to be in the form of bacteria buried or buried deep in planets permafrost or leeches. একটু সময় নিন এবং স্ট্রাকচারটার দিকে আগে ভালো করে দেখুন। যে এক্স্যাক্টলি এখানে স্ট্রাকচারটা কি বলেছে। ইফ লাইফ এক্সিস্টেড অন মার্স, ইট ইজ মোস্ট লাইকলি টু বি ইন দ্য ফর্ম অফ ব্যাকটেরিয়া বেরিড অর বারিড ডিপ ইন দ্য প্ল্যানেটস পারমাফ্রস্ট অর লিচেস। আগে এখানে টেন্সটাকে আইডেন্টিফাই করুন যে এক্স্যাক্টলি কোন টেন্সে ইউজ করা হয়েছে। এখানে নর্মাল প্রেজেন্ট টেন্সের পরিবর্তে একটা পাস্ট টেন্স ইউজ করেছে, আবার তারপরে আবার হট করে প্রেজেন্ট টেন্সে আছে। তো ব্যাপারটা কি করছে, এখানে একটা টেন্সের এরর আছে। তো যেহেতু এখানে একটা টেন্সের এরর আমরা দেখতে পাচ্ছি বা ক্যারিকেচার দেখতে পাচ্ছি, তো স্টার্টিং এর যে সেকশনটা ইফ লাইফ এক্সিস্টেড অন মার্স কমা ইট ইজ মোস্ট লাইকলি টু বি, এক্সিস্টেড এর পরে আবার ইজ মোস্ট লাইকলি টু বি আছে। তো পার্ট 1টাতে প্রবলেম আছে, 1টা এখানে এরর। ক্যান ইন্ডিয়া মেক ইট টু আ লিডারশিপ পজিশন or will it be retained the fast train going slow image it always had? এখানে একটা সবার প্রথমে যেটা আছে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। So can India make it to a leadership position or will it be retained the fast train going slow image it always had? এটা একটা নিউজ পেপার কাটিং থেকে নেওয়া হয়েছে, যেখানে ইন্ডিয়ার সম্পর্কে একটা কোয়েশ্চেন করা হয়েছে। তো সবার প্রথমে আগে দেখুন যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো কোন সেগমেন্টে রয়েছে, মানে অ্যাক্টিভে রয়েছে নাকি প্যাসিভে রয়েছে।
Can India make it to a leadership position, or will it be retained the fast train going slow image it always had? আগে যেটা চেষ্টা করুন যে এটা কোন ভয়েসে রয়েছে আগে সেটা দেখার, তারপরে আমরা কোথায় এরর আছে সেটা বলছি। না এটা অ্যাক্টিভে হচ্ছে না এটা প্যাসিভে হচ্ছে। অর উইল ইট বি রিটেন হচ্ছে না, এটা না অ্যাক্টিভ ভয়েসে যাচ্ছে না প্যাসিভ ভয়েস। অর উইল ইট রিটেইন যদি হতো তাহলে হয়তো আমাদের মানেটা সঠিক দাঁড়াতো। তো পার্ট 2 তে একটা এরর আমরা দেখতে পাচ্ছি। দ্য প্রিস্ট, পার্ট নাম্বার 23, দ্য প্রিস্ট class took upon itself the monopoly of scriptural knowledge and interpretation of the same of its own advantage. তো কোয়েশ্চেনটাকে ভালোভাবে দেখুন। The priest class took upon itself the monopoly of scriptural knowledge and its interpretation of the same of its own advantage. তো priest একটা noun, class itself a noun, took একটা verb। তো এখানে কি priest ক্লাসটা মানে একটা সঠিক মানে আনছে, or the priestly class মানে আমরা যে নাউন আছে ওটাকে অ্যাডভার্বে পরিণত করছি। The priestly class took upon itself the monopoly of scriptural knowledge and interpretation of the same to its own advantages. এটা হলে হয়তো একটা সঠিক মানে দাঁড়াতো, কারণ এখানে আমরা যেটা করব আমরা প্রিস্টলি ক্লাসের মাধ্যমে এটাকে একটা অ্যাডজেক্টিভে পরিণত করব। দ্য প্রিস্টলি ক্লাস টুক আপন দেমসেলফ, তার মানে প্রিস্টলি কথাটা আনার মাধ্যমে আমরা যেটা করছি ক্লাসটাকে সঠিকভাবে ডেমনস্ট্রেট করতে পারছি। He said that he thought of politics right when he was studying intermediate and that he had no fear of politics. He said that he thought of politics right when he was studying intermediate and that he had no fear of politics. এখানে একটা ক্লজের ব্যবহার হয়েছে এবং ক্লজের ব্যবহারটার পাশাপাশি যেটা করা হয়েছে সেটা হচ্ছে টেন্সটাকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে টেন্সটা সঠিক আছে কিনা। He said that he thought of politics right when he was studying intermediate and that he had no fear of politics. 1 নম্বর সেগমেন্টটায় আসুন। He said that he thought of politics. এখানে thought of politics এর জায়গায় he was thinking অথবা আমরা যেটা করতে পারি he thinking about politics করতে পারতাম। তার কারণটা হচ্ছে thought আর said এটাকে পাশাপাশি ভাবে বলা যাবে না বা বলা যায় না। তো 1 নম্বর সেগমেন্টটাতে একটু সমস্যা আছে। 25 নম্বর এবং এটাই লাস্ট। while provision on equality and non-discrimination would promote equal opportunity, in the process reservation at jobs should not be denied. এগেন এটা আবার একটা পেপার কাটিং এর পার্ট এবং আমি স্টার্টিং এই বলেছিলাম যে কম্প্রিহেনশন গুলোর ক্ষেত্রেও এইভাবে পেপার কাটিং বা অন্য কোনো এসে একটা পার্টও কিন্তু তুলে দিতে পারে। তো কোয়েশ্চেনটাকে একটু ভালোভাবে দেখুন, তারপরে এটা এক্সপ্লেন করছি। কোয়েশ্চেনটাতে দেখুন, while provisions on equality and non-discrimination would promote
equal opportunities in the process, reservation and jobs should not be denied. 3 নম্বর সেগমেন্টটা একটু ভালোভাবে দেখুন। 3 নম্বর সেগমেন্টটা কি বলেছিল, এখানে একটা প্রিপোজিশন এরর আছে। ইন দ্য প্রসেস, অন দ্য প্রসেস, রিজার্ভেশন অ্যাট দ্য জবস শুড বি ডিনাইড। ইনের ক্ষেত্রে এখানে যেটা ইউজ হতো সেটা হচ্ছে অন। তো আজকে এই অবধি, তারপরে কিছু আপনাদের প্র্যাকটিস করার জন্য হোমওয়ার্ক দেওয়া থাকলো, যেটার পার্টগুলো আমি পরপর দেখিয়ে দিচ্ছি, যেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো।